Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, তেজপুর ইউনিভার্সিটি। এই লেকচার সিরিজের মধ্যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আইন ডিসকাস করব, সেটা হলো ভারতীয় চুক্তি আইন বা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কন্ট্রাক্ট বা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন আমাদের দিনান্তর জীবনে কন্ট্রাক্ট বা চুক্তির ঘটনা সবসময় হতে থাকে। উদাহরণ সমেত আমাদের ডে টু ডে লাইফে ছোটো ছোটো জিনিস আমরা করি যেটা কিন্তু চুক্তিতে পরিণত হয়, বাট ব্যাপারটা হলো আমরা জানি না যে সেটা চুক্তি। তো আমরা এই 10টা লেকচার সিরিজের মধ্যে প্রত্যেকটা এপিসোডে বা প্রত্যেকটা লেকচারে এক একটা বিষয় নিয়ে ডিসকাস করব, যেটাতে বুঝতে পারবো যে চুক্তি আইনের গুরুত্বটা কী বা চুক্তি আইন আমাদের জীবনের জন্য কী করে কাজ করে। চুক্তি আইন যেটা 1872-এ গঠন হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তখন এটাকে গঠন করেছিল, কিন্তু তার আগেও চুক্তি আইনের পরিচয় ছিল। অবশ্যই সে নামটা ভারতীয় চুক্তি আইন ছিল না, কিন্তু আমরা যদি উদাহরণগুলি দেখি আমাদের জীবনের, যেগুলো আমি ডিসকাস করব পরবর্তী স্লাইডসে, আপনারা বুঝতে পারবেন যে চুক্তি আইন কী করে কাজ করে। বেসিক্যালি আমার এই পুরো লেকচারটা আমি 10টা লেকচারে ডিভাইড করেছি সিরিজটা। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু কন্ট্রাক্ট ল বা চুক্তি আইনের ভূমিকা নিয়ে ডিসকাস করব। চুক্তি আইনের ভূমিকাতে আমরা দেখব যে চুক্তি আইন কী করে কাজ করছে, তার হিস্ট্রিটা কী ছিল, কী করে ডেভেলপ করলো, তারপরে চুক্তি আইন বেসিক্যালি গঠন কী করে হয়, তারপরে আমাদের যে চুক্তি আইনটা যে আজকের ডেটে আমরা যে আইনটা পড়ছি 1872-এর, সেটা ডেভেলপ বা ইভলভ কী করে করলো। ভেদিক অ্যান্ড মেডিভেলস টাইম থেকে নিয়ে ইসলামিক ল যখন এলো ইন্ডিয়াতে, তারপরে যখন ব্রিটিশ গভর্নমেন্ট আসলো, চুক্তি আইন কিন্তু বিভিন্ন রূপে এক্সিস্ট করছিল। সেটাই আমরা প্রথম লেকচারে দেখব। দ্বিতীয়ত লেকচারে আমরা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট বা চুক্তির যেগুলি উপাদান আছে এগুলি ডিসকাস করব। তার মধ্যেও বিভিন্ন বিষয় থাকবে যেগুলি একটা চুক্তিকে ভ্যালিড বা বৈধ চুক্তি বানায়। তৃতীয়ত লেকচারে আমরা চুক্তির বৈধতা নিয়ে কথা বলবো। অনেক সময় চুক্তি বাতিল হয়ে যায়, অনেক সময় বৈধ হয়ে যায়। কি করে এই বাতিলটা হয় সেটা কিন্তু আমরা দেখব, বিকজ যে কোনো চুক্তির জন্য ভ্যালিড থাকাটা বা লফুল থাকাটা খুব প্রয়োজনীয়। কেন এই কথাটা বলবো আমরা সেই লেকচারে বুঝতে পারবো, কিন্তু অবশ্যই একটা কথা আমরা বুঝতে পারি যে এখন যদি কোনো চুক্তি করে কেউ কোনো একটা কাজের জন্য যেটা বেআইনি, সেই চুক্তিটা কিন্তু লিগ্যাল চুক্তি হবে না, আর তার এন্ড রেজাল্টটা ভয়েড হবে। সেটাই আমরা এই লেকচারের মধ্যে বুঝতে পারবো। নেক্সট আমরা দেখব বিবেচনার ব্যাপারে। যে কোনো চুক্তির জন্য বিবেচনার খুব প্রয়োজন আছে। বিবেচনা ছাড়া চুক্তি যদি হয় তো চুক্তিটা বাতিল হয়ে যাবে। তো বিবেচনা বা কনসিডারেশনের গুরুত্বটা কি সেটা আমরা 4 নম্বর লেকচারের মধ্যে বুঝতে পারবো। 5 নম্বর লেকচারের মধ্যে আমরা সম্মতি নিয়ে কথা বলবো। সম্মতি বা কনসেন্ট, যেটা ছাড়া কোনো দিনই চুক্তি সম্ভব না। তো যে কোনো অন্য বিষয়ে যদি সম্মতিটা দেওয়া হয় জবরদস্তিতে, বেআইনি দিকে, তখন সেই কন্ট্রাক্ট বা চুক্তিটা ইনভ্যালিড বা ভয়েড হয়ে যাবে। সেটা আমরা 5 নম্বর লেকচারে দেখব। 6 নম্বর লেকচারে আমরা চুক্তি কী করে সাব হয়ে যায় বা ডিসচার্জ অফ কন্ট্রাক্ট কী করে হয় সেটা নিয়ে আলোচনা করব। 7 নম্বর লেকচারে আমরা কন্ট্রাকচুয়াল রেমেডিজ নিয়ে ডিসকাস করব। চুক্তি ভিত্তিকের বিভিন্ন প্রতিকার কী করে হয় সেটা আমরা 7 নম্বর লেকচারে দেখব। 8 নম্বর লেকচারে আমরা ক্ষতিপূরণ চুক্তি এবং গ্যারেন্টি চুক্তি নিয়ে ডিসকাস করব। চুক্তির বিভিন্ন প্রকার আছে, আর চুক্তি আইন দুটো ভাগে ডিভাইড করা আছে। একটা হলো গিয়ে সেকশন 1 to 75, ধারা 1 থেকে 75-এর মধ্যে জেনারেল যেগুলি রুলস সেগুলি দেওয়া আছে, আর 75-এর পর কিছু স্পেশাল কন্ট্রাক্ট নিয়ে আমরা ডিসকাস করব, যেগুলিতে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে বিষয়টা যে চুক্তি কী করে কাজ করে, স্পেশাল কন্ট্রাক্টগুলির কি প্রয়োজন আছে সেগুলি আমরা লেকচার নাম্বার 8, 9 আর 10-এর মধ্যে দেখব। যেমন 8-এর মধ্যে আমরা ক্ষতিপূরণের চুক্তি এবং গ্যারেন্টি চুক্তি দেখব। তারপরে চুক্তিটা আমরা জিম্মা চুক্তি বা কন্ট্রাক্ট অফ বেলমেন্ট যাকে বলে সেটা নিয়ে ডিসকাস করব। আমাদের লাস্ট লেকচারটা থাকবে
কন্ট্রাক্ট অফ এজেন্সি নিয়ে। কন্ট্রাক্ট অফ এজেন্সি কী করে কাজ করে আর ওইটার প্রয়োজনীয়তা কী, এই নিয়ে আমাদের 10টি লেকচার থাকবে। আমি শুরু করছি আইন দিয়ে। এখন আইন বলতে প্রত্যেকটা মানুষেরই একটা ধারণা আছে। অনেক সময় আইনের ডেফিনেশন না জানতেও আমরা কিন্তু আইন কি সবাই জানি। উদাহরণ সমেত, যদি এ আর বি দুজন ব্যক্তি আছে, আর এ কে যদি বি বলে যে তুমি যদি সি এর ঘর থেকে 1000 টাকা চুরি করে নিয়ে আসো, তো ওইটার জন্য আমি তোমাকে 200 টাকা রিওয়ার্ড দেব। এই যে এদের মধ্যে যে ডিসকাশনটা হলো, এইটা কিন্তু আমরা লিগালি বুঝতে গেলে চুক্তির এখানের মধ্যে একটা ঘটনা হওয়ার চেষ্টা করা হয়েছে, বাট এই চুক্তিটা কিন্তু ভ্যালিড নয়। কেন? আমরা বুঝতে পারবো যে বেআইনি জিনিস যখন আমরা করতে যাই তখন কিন্তু অনেকগুলো জিনিসই জীবনে ভুল করে ফেলি। আজকে আইন নিয়ে আমাদের বিভিন্ন ধারণা আছে যে আইন বেসিক্যালি করে কি। আইন বা ল, আইনের বিভিন্ন পরিভাষা আছে। আইনের ডেফিনেশন যদি আমরা বলতে যাই, বিভিন্ন ডেফিনেশন রেফার করা যায়, কিন্তু আইনকে যদি আমরা বুঝতে যাই খুব সহজভাবে বলতে গেলে দিস ইজ নাথিং বাট স্ট্রং কমন সেন্স। অনেক সময় আমরা যখন কমন সেন্স অ্যাপ্লাই করে কোনো কাজ করি সেটা আইনিভাবেও লিগ্যাল হয়। অনেক সময় যখন আমাদের সাধারণ জ্ঞানে মনে হয় যে না এই কাজটা তো ভুল হচ্ছে, সেটা কিন্তু বেআইনি বা আনলফুল হয়। তাতে আমরা কি বুঝতে পারছি যে ল ক্যান বি ডিফাইন্ড এজ এ বডি অফ রুলস, বা ল একটা রেগুলেটরি অথরিটি ইউজ করে যাকে সোসাইটিটাকে রেগুলেট করা যায়। আজকে সমাজের বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখি যে আইনের প্রয়োজন পড়ে যায়। এখন গোটে ভারতে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা সুরক্ষিত নয়, বা যা ডিসকাশন চলছে যে আমাদের আইন আরও স্ট্রং করা উচিত, তো এটা একদম সাধারণ ব্যক্তিও কিন্তু বলছে আইন নিয়ে। তো আমরা বুঝতে পারছি যে আইন এমন একটি জিনিস যেটা আমাদের জীবন বসবাস করার জন্য আমাদের ডে টু ডে লাইফেও আইনের প্রয়োজনীয়তা থাকছে। অনেক সময় হয়ে যায় যে আইনটি এমন একটা জিনিস যে সিটিজেন্স বা যে দেশের কথা বলছি নাগরিকদের সব সময় এটাকে ওবে করতে হবে। এটাকে নিয়ে খুব সুন্দরভাবে জন অস্টিন একটা ডেফিনেশন দিয়েছেন আইনের। উনি বলেছেন যে ল ইজ কমান্ড অফ দ্য সভরেন ব্যাকড বাই স্যাংশন। মানে ল হলো গিয়ে এমন একটা জিনিস যেটাকে একটা কমান্ড হিসাবে দেয়। কে দেয়? যে পলিটিক্যালি সুপিরিয়র কোনো একটা মানুষ বা অথরিটি, আর কাকে দেয়? যে পলিটিক্যালি ইনফিরিয়র। এই ক্ষেত্রে আইনটা কিভাবে কাজ করছে, যদি কোনো মানুষ আইনকে ফলো করে না বা আইনকে ওবে করে না, তখন সে শাস্তি পাওয়ার জন্য লায়াবল হয়ে যায়। মানে লকে যখনই আমরা ভায়োলেট করি তখন পানিশমেন্ট আমরা পেতে লায়াবল হয়ে যাই। সেটাই জন অস্টিন খুব সুন্দরভাবে বলেছেন যে ল ইজ কমান্ড অফ দ্য সভরেন ব্যাকড বাই স্যাংশন। স্যাংশন ওয়ার্ডটাকে এখানে পানিশমেন্টকে বলা হয়েছে। তো আমরা বুঝতে পারছি এটা থেকে যে যদি আইনকে ফলো করা না হয় বা আইনকে যদি আমরা ওবে না করি, তখন সেটার কিন্তু পরিণত বা কনসিকুয়েন্সেস থাকবে। একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আইন আছে। আজকে আমেরিকাতে যেটা আইন হতে পারে ইন্ডিয়াতে সেই আইনটা নয়, কিন্তু একটা ম্যাক্সিম আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আমি যদি কোনো দেশে যাই সেটা মেনে নেওয়া হবে যে আমি দেশের আইন জানি। আজকে উদাহরণ সমেত সুইজারল্যান্ডের মধ্যে যদি কেউ থুতু ফেলে তখন সেটা কিন্তু পানিশেবল অফেন্স, তাকে ফাইন করা হয়। ভারতের মধ্যে এরকম কিছু নেই। কিন্তু আমরা কি বলতে পারবো সুইজারল্যান্ডে গিয়ে যে না, যেহেতু ইন্ডিয়াতে এটা মানে বেআইনি নয় থুতু করাটা, তো আমি ওখানে করতে পারি? আমরা এটা বলতে পারি না। সমাজের মধ্যে অনেক সময় অনেক জিনিসের প্রয়োজনীয়তা ফিল করার পরে লটাকে রেগুলেট করা হয়। বিভিন্ন জিনিসে আমরা দেখতে পারি যে ল কোন সময় অ্যাক্টিভ হয়, যখন কোনো প্রবলেম হয়। আজকে আপনারা সবাই, আমি আশা করি নির্ভয়া রেপ কেসের কথা সবারই মনে আছে। এখন নির্ভয়া রেপ কেসের পরে আমাদের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট করা হলো। প্রয়োজনটা কী ছিল? যে আমরা বুঝতে পারলাম যে ল যেগুলি ল এক্সিস্ট করছিল সেটা সুটেবল বা এনাফ নয়। তো ওই কনটেক্সটে আমরা বুঝতে পারি যে বেসিক লর সাধারণ জ্ঞান কিন্তু মানুষের সবসময় থাকে। আজকে পারিবারিক আইন বা ফ্যামিলি ল, প্রপার্টি লজ, তারপরে আপনার সংবিধানের আইন, এগুলি নিয়ে কিন্তু আমরা সাধারণত স্কুলের মধ্যেও পড়ে থাকি বা এমনিতেও সবাই জানে। কিন্তু কিছু কিছু স্পেশাল আইন থাকে যেগুলি বহুতই গুরুত্বপূর্ণ, কিন্তু হতে পারে মানুষের সেই রকম জ্ঞান ওই আইনটাকে নিয়ে নেই। যেমন আজকে আমি যদি বলি স্পেস ল বা মেরাইন লজ বা অনেকগুলি স্পেশালাইজড লজ আছে, যেরকম জুভিনাইল জাস্টিস লজ। হতে পারে সাধারণত আমরা এইসব ল নিয়ে ডিল করি না, তার জন্য আমাদের জ্ঞান কম। কিন্তু দুটোই আইন আইদার
দ্য পপুলার লজ অর নট সো ভেরি পপুলার লজ, দুটো আইনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুটোকে ছাড়া সমাজকে চালানো বা রেগুলেট করা খুব মুশকিল। এইটা আমাকে নিয়ে আসছে বোঝার জন্য যে আইনের প্রয়োজনটা কী বা আইনের উদ্দেশ্যটা কী। এখন আমরা যখন পারপাস অফ ল বুঝতে চাই যে এক্স্যাক্টলি লটা কী করে সমাজে কাজ করে, তখন বিভিন্ন জিনিসে আইনকে আমরা ইউজ করতে পারি। একটা জিনিস তো অবশ্যই আমি বললাম যে আমাদের দিনান্তরের যেগুলি আমাদের প্রয়োজনীয়তা, ফর এক্সাম্পল আজকে আমাদের মধ্যে যে চুক্তি নিয়ে আমি যেটা নিয়ে ডিসকাস করব, আজকে চুক্তিটা যদি কেউ ফলো না করে, আমি এর সাথে একটা চুক্তিতে গেলাম যে সে আমার বাড়িতে একটা টেন্ট হাউস বানাবে কোনো একটা অনুষ্ঠানের জন্য, সে টেন্ট হাউসটা বানালো না, তখন আমার যে ক্ষতি হলো সেটা ক্ষতিপূরণ পেতে কিন্তু আমি এখন মানে এলিজেবল। এই রকমের এক্সাম্পল আমরা বুঝতে পারি যে আইনের পারপাসটা কী। অনেক সময় আমি যে বললাম আগে যে চুরি করাটা অপরাধ বা টু কমিট থেফট ইজ এ ক্রাইম, এটা আমরা কি করে জানি? অনেক সময় ছায়াছবিতে আমরা দেখি, অনেক সময় আমরা অনেক ডকুমেন্টারিতে দেখি যে বিভিন্ন ক্রাইম নিয়ে আজকাল সেন্সিটাইজ করা হচ্ছে। সেটাতে আমরা বুঝতে পারছি যে আইনের বিভিন্ন উদ্দেশ্য আছে, আর একটি উদ্দেশ্য তো অবশ্যই আমাদের সোসাইটিটাকে রেগুলেট করা। অনেক সময় ভ্যালুজ বা আমরা যদি বলতে পারি যে আমাদের যে মৌলিক কিছু ভ্যালুজ থাকা উচিত, সেটা কিন্তু আইন আমাদেরকে মানে রেগুলেট করে দিচ্ছে। উদাহরণ সমেত অনেক জিনিস হতে পারে যে মরালি এটা মানে আপনার কোনো ভুল, কিন্তু আইনিভাবে এটা ভুল নয়। অনেক সময় এমন হতে পারে যে সামথিং উইচ ইজ মরালি ইনকারেক্ট বাট লিগেলি ইট মাইট নট বি অ্যান অফেন্স। এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝতে চাই, আজকে আমি যদি একটা বাচ্চাকে দেখছি যে সে ডুবে যাচ্ছে, তো আমি যদি সাঁতার জানি, এখন আমার কর্তব্য হলো গিয়ে আমি সেই বাচ্চাটাকে বাঁচানো উচিত, কিন্তু আইনেভাবে আমি কি বাধ্য? না। কেন? কেন কি কোনো আইনে লেখা নেই যে যদি আমি কাউকে দেখছি যে সে ডুবে যাচ্ছে আমার বাঁচাতেই হবে, না বাঁচালে আমি পানিশমেন্ট পেতে বা দণ্ড পেতে লায়েবল। এইখানে আমরা বুঝতে পারছি যে অনেক সময় মরালি উইচ ইজ ইনকারেক্ট মাইট নট বি লিগালি ইনকারেক্ট, বাট একটা জিনিস তো অবশ্যই, যে কোনো বস্তু যেটা লিগালি ইনকারেক্ট সেটা মরালিও ইনকারেক্টই হবে। যখন আইন বলছে সেটা ভুল, মানে এটা সমাজও বলবে ভুল, আর মরাল ভ্যালুজ অ্যাপ্লাই করলে সেটাকে ভুলই পাওয়া হবে। আজকে মার্ডার, রেপ, থেফট এগুলো সব হলো গিয়ে সেটার উদাহরণ। আমরা আরও যদি ডিপে বুঝতে চাই পারপাস অফ ল বা আইনের উদ্দেশ্যটা কি, আমরা চারটা ভাগে এটাকে ডিভাইড করতে পারি। যেমন আইন বেসিক্যালি চারটা কাজের জন্য ইউজ করা হয়। প্রথম হলো গিয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য, দ্যাট মিনস টু মেনটেন ডিসিপ্লিন। আজকে আমরা সবাই জানি যে প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সব সময় চাইছে যে আমরা একটা ডিসিপ্লিনে থাকি। আজকে যখনই কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, যেমন আজকে ফ্লাড হয়ে যাচ্ছে বা আজকে কোনো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কমিউনাল রাইট শুরু হলো, তখন কি করবে গভর্নমেন্ট? চেষ্টা করবে যে যত কম মানুষ বের হোক এত ভালো, তাদের নিজের সেফটির জন্য প্লাস ল অ্যান্ড অর্ডারের রেগুলেশনের জন্য। এই যে ডিসিপ্লিন মেনটেন করার জন্য আমরা কিন্তু লকে ইউজ করে থাকি। আপনারা সবাই সেকশন 144 অফ সিআরপিসির ব্যাপারে জানেন। না, সেকশন 144 সিআরপিসি ম্যাজিস্ট্রেটকে এম্পাওয়ার করে যে সে একটা রেস্ট্রিকশন লাগিয়ে দিতে পারে তার নিজস্ব জেলায় যে 4 জনের বেশি মানুষ মুভ করতে পারবে না, বা কোনো ফার্দার যাতে গণ্ডগোল না হয়, এটা থেকে অ্যারেস্টও হয়ে যায় অনেকজন মানুষ। 144 ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যে ডিসিপ্লিন মেনটেন করা লর একটা বহুত বড় উদ্দেশ্য, এটা কিন্তু ফুলফিলও করা হচ্ছে। দ্বিতীয় পারপাস হলো আপনার মানদণ্ড স্থাপনা করা। আজকাল আমাদের মানুষ হিসাবে কিছুটা স্ট্যান্ডার্ড সেট করা আছে। আমি স্ট্যান্ডার্ড ওয়ার্ডটা কেন বললাম, আজকে মানদণ্ড বা স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি যে আমি মানুষ, কিছু মানুষ হিসাবে আমার কিছু কর্তব্য আছে, আর এটা সমাজ অলরেডি সেট করে দিয়েছে। সমাজ অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে এই জিনিসটা করা ঠিক, এই জিনিসটা করা ভুল। আজকে যে কোনো মেয়েকে রেপ করা ভুল কাজ, আইন কি বলছে এটার পরেও আমরা সবসময় সাধারণভাবে বুঝতে পারছি যে টু কমিট এ রেপ ইজ এ ক্রাইম অর ইজ এন অফেন্স। পুরো সমাজ এটা থেকে ইফেক্টেড হচ্ছে। তদ্রূপ আজকে খুন করা বা যে কোনো অপরাধ করা, আজকে চুরি করা, ডেকয়েটি করা, একটা মানুষকে ও কারণে তাকে চেতানো, সেই প্রত্যেকটাই একটি যেটা অ্যাকচুয়ালি লর এগেনস্টে যাচ্ছে। এইটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে যে স্ট্যান্ডার্ড সমাজ আমাদের জন্য সেট করেছে আমরা সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারছি না। নেক্সট পারপাস অফ ল বা আইনের উদ্দেশ্য আমরা বলতে পারি যে টু রিজলভ ডিসপিউটস। আজকে আমি একটা এক্সাম্পল অলরেডি দিয়েই দিলাম যে অনেক সময় যখন কোনো রায়ট হচ্ছে, কোনো ঝগড়া হচ্ছে, তখন আইন কিন্তু কাজ করছে সেই ডিসপিউটটাকে শেষ করার জন্য। আজকে যখনই
দুটো মানুষের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া হচ্ছে, একজন আরেকজনকে অনেক সময় বলছে আমি তোমাকে কোর্টে নিয়ে যাব, আমি তোমার এগেনস্টে মামলা দায়ের করব। সে হতে পারে কিছুই জানে না আইনের ব্যাপারে, কিন্তু সে জানে যে কোর্ট এমন একটা ইনস্টিটিউশন যেখানে গেলে আমি জাস্টিস বা ন্যায় পাবো, আমার রাইটসটা ভায়োলেট হয়েছে। আর এই রাইটসটা যদি আমি পেতে চাই তখন কোর্ট হলো গিয়ে একটা ইনস্টিটিউশন। কোর্টের মধ্যে অনেক সময় আমরা যখন যাই তখন আমরা ওই আমাদের অধিকার উল্লঙ্ঘন যে হয়েছে সেটার জন্যই যাচ্ছি, আর ওইটা গিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা জাস্টিস পেতে পারি। আর কোর্টের কাছে আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে যাই। অনেক সময় অনেক গরিব মানুষ যারা জানেন না কি করে অ্যাপ্রোচ করতে হবে, ওরা কিন্তু জাস্টিস থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো ডিসপিউট যখন রিজলভ করতে হয় তখনও কিন্তু আইন একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কাজ করে। আর চতুর্থ হলো আপনার স্বাধীন এবং অধিকার। আমাদের কি স্বাধীনতা আছে, আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছে, এই সব রিয়েলাইজ করানো কিন্তু আইনেরই উদ্দেশ্য। আজকে অনেক মানুষ যখনই কোনো একটা কিছু নিয়ে দেখছে যে ভুল হচ্ছে, সে ইমিডিয়েটলি প্রোটেস্ট করছে, সে বলছে যে না এটা ভুল হচ্ছে। আজকে এখন আমরা গোটা ভারতে দেখছি যে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিয়াকে যদি আমরা ভালো দেশ বানাতে পারি যেখানে সব নারী সব বাচ্চারা সুরক্ষিত থাকতে পারে। আজকে ছোট ছোট জিনিস নিয়ে যখন আমরা দেখি যে আমরা আমাদের নিজস্ব মৌলিক অধিকার নিয়ে কথা বলছি, অনেক সময় অজান্তেও আমরা বলছি যে না কথা বলা এটা হলো আমার মৌলিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ ইজ ইনডিড ইয়োর ফান্ডামেন্টাল রাইট, কিন্তু আমরা অনেক সময় না জেনেও এটা বলি। তার জন্যই আমরা যখন জানি আমরা শুদ্ধ বলছি, আমরা নির্ভয় হয়ে সেই জিনিসটা বলতে পারি। এই শক্তিটা কিন্তু আমাদেরকে আইন দিচ্ছে। তো আমরা এই চারটা উদ্দেশ্যে বুঝতে পারলাম, খুব ছোট করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আইন কি পারপাস সার্ভ করছে। এখন চলে আসি আমরা আইনের বিভিন্ন কাইন্ডস বা টাইপস নিয়ে। এখন একটা জিনিস তো সহজে বুঝতে পারছি আমরা যে আইনের বিভিন্ন প্রকার আছে। যেহেতু আইন বিভিন্ন কাজে কাজ করছে, আমি প্রথম কয়েকটা স্লাইডের মধ্যে আপনাদেরকে বললাম যে আইনের বিভিন্ন পারপাস আছে বা বিভিন্ন রকমের কাজ করছে। তারপর আমরা বুঝতে পারছি যে আইনের বিভিন্ন প্রকার আছে আর প্রত্যেকটা প্রকারই গুরুত্বপূর্ণ। আমাদের বিষয়টা এখানে অবশ্যই চুক্তি আইন, কিন্তু আমরা যদি ডিসকাস না করি অন্য আইনদের ব্যাপারে তো হতে পারে আমাদের ডিসকাশনটা কমপ্লিট থাকবে না। তার জন্য আমরা অন্য যেগুলি ইম্পর্টেন্ট কাইন্ডস অফ ল আছে ওইটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করছি। প্রথমত আমরা বলতে পারি ফৌজদারি আইন বা ক্রিমিনাল ল। এখন ক্রিমিনাল ল বেসিক্যালি হলো এমন একটা আইন যেটা অপরাধ না হয়ে যাতে বা সমাজ যাতে অপরাধ মুক্ত হতে পারে সেটার জন্য কাজ করে। আমাদের বিভিন্ন রকমের অপরাধ যেগুলি হচ্ছে কি দণ্ড হতে পারে, একটা ক্রাইম হওয়ার পরে কি হবে, এগুলি সব কিন্তু ফৌজদারি আইনের মধ্যে দেওয়া আছে। তো আজকে যে কোনো একটা ব্যক্তি যখন কোনো ক্রাইম করছে বা অফেন্স করছে, তারপর ওকে কি করে পানিশমেন্ট অবধি পৌঁছানো যায় বা তদ্রূপ সে যদি ইনোসেন্ট হয় তখন ওকে কি করে বাঁচানো যায়, দুটোই কিন্তু ফৌজদারি আইন আমাদেরকে বলে দিচ্ছে। ফৌজদারি আইন বেসিক্যালি টু মেনটেন পাবলিক অর্ডার মোরালিটি বা টু প্রিভেন্ট ক্রাইম, মানে অপরাধ প্রিভেন্ট করতেও কিন্তু ফৌজদারি আইন বহুত লিমিট অবধি কাজ করছে। আজকে আমি যেমন বললাম যে প্রত্যেকটি মানুষের স্বাধীনতা বা তার ব্যক্তিগত কিছু অধিকার থাকছে যেটা সমাজের থেকে ও পেতে এন্টাইটেলড। আজকে এই কেসে আমরা একটা জিনিস বলতে পারি যে এই যে মানুষ যখন ক্লেম করছে আমার রাইটস আছে, আমরা ভাবছি বা আমরা কিন্তু মেনে থাকছি যে সোসাইটি বা স্টেট ইজ লায়েবল টু প্রোটেক্ট আওয়ার রাইটস, মানে আমাদের যেগুলি অধিকার আছে যে আমার এগেনস্টে কেউ ক্রাইম না করুক, আমার সম্পত্তি অন্য কেউ নিয়ে না যাক, আমার কোনো ফার্দার হার্ম না হোক, আমার সেফটি সিকিউরিটি সবগুলি কিন্তু ফৌজদারি আইনে আমরা বুঝতে পারছি যে ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট বা গভর্নমেন্ট যে ক্রাইম মুক্ত হওয়া সমাজ আমাদের প্রয়োজন বা আমাদের আইডিয়াল নিড। নেক্সট আইন যেটা আমি ডিসকাস করছি, নেক্সট কাইন্ড অফ ল যেটা আমি ডিসকাস করছি সেটা হলো দেওয়ানি আইন। দেওয়ানি আইন বা সিভিল ল খুবই সহজ আইন, কেন এই আইনটা বেশি ইউজ হয়। আমরা যদি প্রপার্টি রাইটসের কথা বলি, আমাদের পারিবারিক অনেক অধিকার, সো পরিবার অনুষ্ঠান যে ইনস্টিটিউশনটা আছে ফ্যামিলিতে কিন্তু অনেকগুলি কনফ্লিক্টের এরিয়াজও বেরিয়ে আসছে। যেমন আজকে কোনো একটা সম্পত্তি নিয়ে যেটা পিতৃ সম্পত্তি সেটা নিয়ে যদি দু ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে,
সেটাও কিন্তু প্রপার্টি ডিসপিউট, সেটা ফ্যামিলি ল বা পার্সোনাল লর পার্ট উইচ ইজ সিভিল ইন নেচার। তারপর আজকে একটি স্ত্রী বিয়ের পর মেনটেনেন্স পেতে এন্টাইটেল কার থেকে? ওর স্বামীর থেকে। এই যে মেনটেনেন্সটাও কিন্তু বিবাহ থেকে বেরিয়ে আসছে, তো আমরা বুঝতে পারছি সেটাও ব্যক্তিগত বা পার্সোনাল লাইন উইচ ইজ অলসো কাইন্ড অফ সিভিল ল। তারপর ক্ষতিপূরণ পাওয়া, এই ক্ষতিপূরণ পাওয়াটা কিন্তু খুব একটা বেসিক ডিস্টিংশন বিটুইন ফৌজদারি অ্যান্ড সিভিল রং। ফৌজদারি বা ক্রিমিনাল ল আর সিভিল লর মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো যে ফৌজদারি আইন যদি কোনো কেউ ভায়োলেট করে, মানে কেউ যদি কোনো ক্রাইম বা অফেন্স করে, তখন সে কিন্তু পানিশমেন্ট পেতে লায়েবল। বাট অন দ্য আদার হ্যান্ড যদি কেউ কোনো সিভিল ল ভায়োলেট করে, যেমন ফর এক্সাম্পল কন্ট্রাক্ট, চুক্তির আপনি কোনো একটা কন্ডিশনস মানলেন না বা ফুলফিল করলেন না, এইখানে কিন্তু আপনি চুক্তির যে ভায়োলেট করলে ওইটার জন্য ক্ষতিপূরণ দিতে আপনি লায়েবল, মানে কম্পেনসেশন। আমরা কম্পেনসেশন দিই আরেকজনকে তার ক্ষতির জন্য। সিভিল লতে পানিশমেন্টের কোনো জায়গা নেই। তো ফৌজদারি আইন আর সিভিল লর মধ্যে এই হলো গিয়ে বেসিক ডিফারেন্স। বাট দেওয়ানি আইন বা সিভিল লটা কিন্তু খুব বেশি আমাদের জীবনে ইউজ হয়। নেক্সট আমরা যদি ডিসকাস করি টাইপস অফ লর মধ্যে এসে যাবে সংবিধানী আইন বা কনস্টিটিউশন ল। কনস্টিটিউশন ল বা সংবিধান আমাদেরকে বিভিন্ন অধিকার প্রদান করেছে, বিভিন্ন কর্তব্য বলে দিচ্ছে যে নট অনলি রাইটস বাট দেয়ার আর সার্টেন ডিউটিজ অলসো, যে আমার মৌলিক অধিকার আছে, আমার ইকুয়ালিটি, যে আমি সমানত্ব অধিকার পাওয়া, সব সময় আমার সাথে যাতে ফেয়ার ট্রিটমেন্ট হয়, কাউকে যাতে ফেভার করা না হয়, কেউ যাতে বায়াসডভাবে উপরে উঠে না যায়, এইসব কিন্তু আমার সমানত্ব অধিকার আমাকে দিচ্ছে। সো আর্টিকেল 14 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দিচ্ছে রাইট টু ইকুয়ালিটি ইজ এ ফান্ডামেন্টাল রাইট। আর মজার কথা কি, আর্টিকেল 14টা পার্সনসকে দেওয়া হয়েছে, মানে যে কোনো ব্যক্তি, আজকে একজন বিদেশিও যদি ভারতে এসে ওর সাথে কোনো আনফেয়ার ট্রিটমেন্ট হয়, সে বলতে পারবে যে ওর রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট হয়েছে। তো সংবিধান আমি যেমন বললাম খুবই একটা গুরুত্বপূর্ণ আইন, আর আমরা বলতে পারি যে দিস ইজ দ্য মেইন সোর্স অফ ল। বাকি সবগুলি আইন কিন্তু সংবিধান থেকে তার নিজস্ব শক্তি পাচ্ছে। আজকে প্রত্যেকটা আইনের সাথে সংবিধানের একটা লিঙ্ক আছে। আপনি যদি গভর্নমেন্টেরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যে আজকে গভর্নমেন্ট কী করে ফাংশন করছে, স্টার্টিং ফ্রম দ্য ইলেকশন, আজকে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রীরা, ওদের কি পাওয়ার আছে, কি অধিকার আছে, কি ডিউটিজ আছে, সব সংবিধানে দেওয়া আছে। আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কীভাবে কাজ করছে, বিভিন্ন আর্টিকেলসের মধ্যে আমরা গুটে কনস্টিটিউশনের মধ্যে অ্যাকচুয়ালি যে সোসাইটিটাকে কীভাবে মেনটেন হচ্ছে সেই ছাপটা আমরা কনস্টিটিউশনে পেয়ে যাচ্ছি। আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাজমেন্টস হচ্ছে, যেটা থেকে আমরা বুঝতে পারছি যে কনস্টিটিউশনের রেলেভেন্সটা কী। যেমন উদাহরণে বলি, মেনিকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, AIR 1978, সুপ্রিম কোর্ট, পেজ নাম্বার 597। এই একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল, যেটার পর রাইট টু লাইফটাকে খুব বড়োভাবে দেখা হয়েছে, যে রাইট টু লাইফ একটা সীমিত অধিকার না, জীবনের অধিকার মানে অনেক জিনিস এই রাইট টু লাইফের মধ্যে এমবিডেড আছে। যেমন আজকে আমার পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে থাকা আমার মৌলিক অধিকার। MC মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে বলা হয়েছে রাইট টু লিভ ইন এ ক্লিন এনভায়রনমেন্ট ইজ পার্ট অফ রাইট টু লাইফ। তদ্রূপ রাইট টু লাইফ যে অনেক সময় এমন এমন বিষয় নিয়ে ইনক্লুড করেছে, পরে দিকে অনেক জাজমেন্টস এসছে যেটাতে রাইট টু লাইফকে আরও ব্রড করে বলা হয়েছে। যেমন রাইট টু লিভ ইন আ স্মোকিং ফ্রি এরিয়া, স্মোকিং হ্যাজ বিন নাও পাবলিকলি ব্যান্ড। এই যে বিষয়টা কিন্তু এই একটা রিট পিটিশন বা PIL করা হলো, তারপরেই মানা হচ্ছে যে হ্যাঁ, স্মোকিং ইজ ইকুয়ালি ব্যাড ফর দ্য অ্যাক্টিভ স্মোকার্স অ্যান্ড দ্য প্যাসিভ স্মোকার্স। তার জন্য এটা বলা হলো যে স্মোকিং ইজ এগেইনস্ট রাইট টু লাইফ। তো এইটা কিন্তু এখন আপনার মৌলিক অধিকারে ঢুকে পড়েছে। তদ্রূপ সংবিধান আমাদেরকে আমাদের কর্তব্য বুঝিয়ে দিচ্ছে। আজকে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস থাকছে আমাদের অনেকগুলি কর্তব্যর থ্রুতেই, যেমন আজকে টু পে ট্যাক্স, অফকোর্স পেইং ট্যাক্স আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে কিন্তু এক্সপ্লিসিটলি লেখা নেই। ওইটার জন্যই আজ অবধি অনেকেই ট্যাক্স না দেওয়ার চেষ্টা পুরোই চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে ন্যাচারাল রিসোর্স বাঁচানো ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, বা মহিলাদেরকে সম্মান দেওয়া, দের রেসপেক্ট শুড নট বি ডেরোগেটেড, এইসব কিন্তু আমাদের অধিকারে পড়ছে, এইসব আমাদের কর্তব্যে পড়ছে। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে বিভিন্ন ডিউটিস বা কর্তব্য বলা হয়েছে, যেগুলি আমাদেরকে ইনস্ট্রাকশনস দিচ্ছে যে আমরা বুঝতে পারি যে আমাদের এই কর্তব্য ছাড়া অধিকার চাওয়াটাও কিন্তু ভুল হবে।
তাই বলে আমাদের অধিকার আর আমাদের কর্তব্যের মধ্যে একটা রিলেশন থাকছে। নেক্সট আইনের কাইন্ড যদি আমরা ডিসকাস করি সেটা হবে কি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা প্রশাসনিক আইনকে আমরা কি বুঝি, সেটা এই এলাকায় আরেকটা আইন যেটা আমাদের খুব সহজভাবে আমরা ইউজ করে থাকি, অবশ্য আমরা নামগুলি জানি না। আজকে যদি কারো কোনো লাইসেন্সের প্রয়োজন হয়, তখন সে লাইসেন্সটা নেওয়ার যে প্রসিজারটা সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল এটাকে রেগুলেট করছে। ন্যাচারাল জাস্টিস ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অ্যান্ড ন্যাচারাল জাস্টিসটাকে আমি যদি খুব সহজভাবে আপনাদেরকে বুঝাই যে আজকে আমি যদি কোনো ভুল করি, তো সেটাতে আমাকে যদি জাজ বানিয়ে দেওয়া হয়, তো সেটা কি ঠিক হবে? হবে না। দিস ইজ ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল। সো ন্যাচারাল জাস্টিস বেসিক্যালি যে কোনো এডজুডিকেটরি বডি বা যে কোনো এডজুডিকেটরি অথরিটি যারা ডিসিশন দিচ্ছেন, যারা জাস্টিস করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ন্যাচারাল জাস্টিস খুব ডেফিনেটলি খুব গুরুত্বভাবে কাজ করছে। ন্যাচারাল জাস্টিসের রুলসগুলি বা দুটো প্রিন্সিপাল অডিওল ট্রাম্পার্টেন আর নেমো জেডক্স ইন কোসেসুয়া, দুইটাই কিন্তু এইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ লর বেসিক প্রিন্সিপাল হয়ে কাজ করছে, আর প্রত্যেকটি বিষয়ে এই প্রিন্সিপালসগুলোকে ফলো করা হচ্ছে। নেক্সট কাইন্ড অফ ল যদি আমরা ডিসকাস করি, এখানে আমরা চলে আসলাম আন্তর্জাতিক আইন বা যাকে ইন্টারন্যাশনাল ল বলা হয়। আজকের ডেটে আমরা একটা জিনিস তো খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন ইন্ডিয়াতে বা যে কোনো নিজের দেশে সীমিত থাকলে আপনার কমার্শিয়াল ট্রানজ্যাকশন বা ফরেন এক্সচেঞ্জ যদি না হয়, ডেভেলপমেন্ট বা আমাদের উন্নতি কিন্তু সেইভাবে হবে না। ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইন খুবই গুরুত্বপূর্ণ আইন। মানবাধিকার যখন আমরা বলি যে হিউম্যান রাইটস বা মানবাধিকার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, যেটা 30টি আর্টিকেল দিয়েছে, যেটাতে বেসিক মানবাধিকার বলা আছে। এই সবগুলো জিনিস কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল গভর্ন করছে। আজকে দুটো কান্ট্রি যদি কোনো পিসফুল এগ্রিমেন্টে যায়, আজকে আমাদের আর চীনের মধ্যে যতটুকু অবধি পিস সেটেলমেন্ট হয়েছে সেটা কিন্তু এগ্রিমেন্টে হয়েছে। আজকে ইউনাইটেড নেশনস বা আমরা যে বুঝতে পারছি ইউনাইটেড নেশন এমন একটি বডি যে তার স্পেশালাইজ অর্গানদের সাথে অনেকবারই বসেছে, আর অ্যানুয়ালি ওরা যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে ডিসকাস করছে। অনেক সময় আমরা দেখতে পারি যে আমাদের ন্যাশনাল লেজিসলেশন বা আমাদের যে ইন্ডিয়াতে যেগুলো লজ আছে সেটার মধ্যে পরিবর্তন করা হয়েছে। কেন? আমরা কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সাইন করেছি। উদাহরণ সমেত আমরা এক্সাম্পল নিতে পারি কনভেনশন অন রাইটস অফ চাইল্ড 1989-এর। এই কনভেনশনের মধ্যে কিছু বেসিক অধিকার শিশুদের জন্য দেওয়া আছে। আজকে এই যে 1989-এর যে কনভেনশনটা হলো, দিস ইজ ওয়ান অফ দোজ কনভেনশন যেটা মোস্ট অফ দ্য কান্ট্রিজই সাইন করেছে। তো ইন্ডিয়াও 1989-এর পরে গিয়ে এই কনভেনশনটা সাইন করে অ্যান্ড বিকামস এ পার্টি। করার পরে আপনি দেখেন কতগুলো পরিবর্তন করা হলো। আজকে ইমিডিয়েটলি তখন আমাদের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1986 ছিল, সেটাকে অ্যামেন্ড করা হলো যে বিকজ কনভেনশন অন রাইটস অফ চাইল্ড যে ডেফিনিশন দিয়েছে যে চাইল্ডের পরিভাষাটা কি, সেখানে লেখা আছে যে চাইল্ড মিনস এনি পার্সন হু ইজ বিলো 18 ইয়ার্স বা 18 বয়স থেকে কম যে হবে তাকে আমরা শিশু বলে কনসিডার করব। এই বিষয়টা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে একটা কনফিউশন ছিল। আমাদের 1986-এর যে লেজিসলেশনটা ছিল জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, সেইখানে কিন্তু আমরা চাইল্ডের ডেফিনেশনটা এমনভাবে লিখেছি যে মেয়েদের জন্য একটা বয়স, ছেলেদের জন্য একটা বয়স। ও সেই একটা লেখা আছে যে মেয়েদের জন্য যে মিনিমাম এজ ফর কনসিডারেড টু বি কনসিডার্ড চাইল্ড ওয়াজ 18, বাট ছেলেদের জন্য সেটা ছিল 16। বাট আফটার উই রেটিফাইড দ্য কনভেনশন অন রাইটস অফ চাইল্ড আমাদের কিন্তু আমাদের লজও চেঞ্জ করতে হয়েছে। তার জন্য আপনি দেখবেন যে সব জায়গায় ইন্ডিয়ার মধ্যে যে কোনো ল যেটা শিশু নিয়ে কাজ করছে বা যেটার মধ্যে শিশু নিয়ে ডিসকাস করা আছে, সেখানে শিশুর পরিভাষাটা কিন্তু 18 বয়সের কমের যে কোনো ব্যক্তিকেই শিশু মানা হবে। আন্তর্জাতিক আইনের পর নেক্সট হলো চুক্তি আইন। চুক্তি আইন নিয়ে এখানে আমি বেশি বলবো না, যেহেতু আমাদের পুরো এই লেকচার সিরিজের মধ্যে আমরা চুক্তি আইন নিয়ে ডিসকাস করব। বাট বোঝার জন্য এতটুকু বলতে পারি যে চুক্তি আইন বেসিক্যালি যে কোনো দুইটি ব্যক্তির মধ্যে যখনই কোনো চুক্তি হচ্ছে, একজন প্রস্তাব দিচ্ছে আরেকজন গ্রহণ করছে, সেই পুরো ব্যাপারটাকে রেগুলেট কিন্তু চুক্তি আইন করছে। তো আমরা যখন অন্য লেকচার্সগুলি রেফার করব তখন চুক্তি আইন নিয়ে আমাদের আরও ক্ল্যারিটি হয়ে যাবে। নেক্সট আমরা আরও শেষের দুটি যে কাইন্ড অফ ল আছে সেগুলি ডিসকাস করছি। ফার্স্ট হলো ক্ষতিপূরণের আইন বা ল অফ টর্টস। ল অফ টর্ট ইজ আ কাইন্ড অফ সিভিল রং। এইটার মধ্যে ডিফেমেশন বা মানহানি, নেগলিজেন্স,
যে কোনো মানুষ যখনই কোনো এইরকম কিছু করে যেটার মধ্যে যা ক্ষতিটা হয়েছে সেটাকে আমি মেজার করতে পারবো না। উদাহরণস্বরূপ আজকে যখন কারো মানহানি করা হয় আর সেটা যদি কোনো মেরিট না থাকে, মানে মিছিয়ে মিছিয়ে সে মানহানি হয়েছে, তখন ওর যে সমাজের মধ্যে যা বদনামি হলো সেটার কিন্তু ড্যামেজেসও কী নেবে। তো এর জন্য কম্পেনসেশনটা দেওয়ার সময় খুব ভাবতে হয় যে ল অফ টর্টে যেগুলি বিষয় আছে এগুলি কিন্তু আনলিকুইডেটেড ড্যামেজেস, যেটাকে আমরা মেজার করতে পারি না ওর কতটুকু ক্ষতি হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পারিবারিক আইনে। পারিবারিক আইন বা পারিবারিক আইন হলো আপনার ফ্যামিলি ল, এটা নিয়ে আমি অলরেডি ইন্ট্রোডাকশনে বললাম। পারিবারিক আইন মানে যেগুলি বিষয়, যেমন আজকাল কোনো শিশুর অধিকার, শেয়ার কাস্টাডি পাওয়া, ডিভোর্স, ম্যারেজ, এইসব বিষয় কিন্তু ফ্যামিলি লর পার্ট। আজকে ফ্যামিলি ল খুবই গুরুত্বপূর্ণ আইন আমরা বুঝতে পারছি, আর পারিবারিক আইনের মধ্যে আমরা এইসব বিষয় নিয়ে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া আছে এগুলো ডিসকাস করি। আমি কিন্তু কয়েকটা আইন নিয়ে এই অবধি বললাম যা ডিসকাশনের মধ্যে, কিন্তু এছাড়াও অনেকগুলি স্পেশাল লজ থাকছে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক নিয়ে ডিল করছে। এনভায়রনমেন্টাল ল খুবই ইম্পর্টেন্ট ল, যে আমাদের এনভায়রনমেন্ট বা আমরা কিভাবে আমাদের আশপাশ নিয়ে বা আমাদের এনভায়রনমেন্ট নিয়ে আমাদের কনসিয়াসনেস থাকা উচিত। ট্যাক্স ল, এইগুলি হলো গিয়ে আরও বিভিন্ন লয়ের কাইন্ড। সো এই অবধি আমরা কিন্তু বিভিন্ন কাইন্ডস অফ ল ডিসকাস করলাম। এখন আমরা নেক্সট স্লাইড থেকে চুক্তি নিয়ে স্পেসিফিক্যালি ডিসকাস করা স্টার্ট করছি। চুক্তি আইন বা ল অফ কন্ট্রাক্ট যাকে বলা হয়। চুক্তি আইন একটি খুবই ইম্পর্ট্যান্ট আইন। কেন বলি, প্রত্যেকটা দিন আমরা বিভিন্নভাবে লেনাদেনা সম্পর্কিত রিলেশনের মধ্যে ঢুকে থাকি, আর চুক্তি আইন হলো সেই আইন যেটা এই লেনাদেনাকে একটা লিগ্যাল ফর্মের মধ্যে পরিণত করতে পারছে। আজকে আমরা যখনই বলি যে ইট এফেক্টস এভরিওয়ানস লাইফ, আমি কি বলছি যে আজকে আমরা প্রত্যেকটা দিন কোনো একটা জায়গায় বাসে বসে যাচ্ছি, বাসে বসার পর আমরা অনেক সময় কথা বলছি না, কিন্তু আমরা টিকিটের পয়সাটা এমনিই দিয়ে দিচ্ছি। মানে আজকে আমি যদি জানি যে হাওড়া থেকে টালিগঞ্জের ভাড়া 20 টাকা, আর আমি ওর সাথে কোনো কথা বললাম না, আর নামার ঠিক আগে ওকে 20 টাকা দিয়ে দিলাম, এইটা বোঝা যায় যে চুক্তি আমাদের মধ্যে একটা চুক্তি ছিল, বাট অফকোর্স এখানে ইমপ্লাইড বা আমরা কথা বললাম না। সো চুক্তির বিভিন্ন রকমের জিনিস আমাদের লাইফে আমরা দেখি যেগুলি চুক্তির সাথে রিলেটেড। একটা ক্লক, মানে আমরা উদাহরণ যদি দিতে চাই এখানের মধ্যে, উদাহরণে আমরা বলতে পারি রেলওয়েতে আপনি সফর করছেন, ক্লক রুমের মধ্যে লাগেজ রাখছেন, আপনার গাড়ি নষ্ট হচ্ছেন, আপনি গ্যারাজের মধ্যে গাড়ি দিচ্ছেন, এইগুলি সব রিলেশনস কিন্তু চুক্তি আইনই রেগুলেট করছে। তো আমরা চুক্তি বিভিন্ন বিষয়ে বুঝতে পারবো যদি আমরা তার গ্রোথ বা ডেভেলপমেন্টটা কী করে হয়েছে সেটা যদি দেখি। আজকে ব্যাকগ্রাউন্ড অফ চুক্তি ল যদি দেখতে যাই, তো চুক্তি আইন কিন্তু খুব নতুন আইন নয়। যখন হিউম্যান সিভিলাইজেশন হলো বা মানুষ যখন বুঝতে পারলো যে জীবন বাঁচার জন্য পয়সা বা পণ্যের প্রয়োজন আছে, তখনই কিন্তু চুক্তির ঘটনাটা হয়ে গেছিলো। আজকে যে কোনো কমার্শিয়াল ট্রানজ্যাকশন চুক্তি দিয়ে কভার করা হয়েছে। তো আমরা যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে দেখি, তখন একটা সিস্টেম প্রিভেল করতো, সেটাকে বলা হয় বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কী ছিল, যে আজকে তখন তো টাকা বা কারেন্সি বলে কোনো বিষয় ছিল না, তাই যে কোনো মানুষ বা ব্যক্তি বাজারে যদি চাল নিয়ে যেত, ওর কাছে অনেক চাল আছে, আরেকজনের কাছে সবজি আছে, সো সে চালের বিনিময়ে সবজিটা নিল, এইটাকে বলা হতো বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটাও কিন্তু এক রকমের চুক্তিই করা হতো। তো আমরা এটাতে বুঝতে পারি যে সেই সময়ও চুক্তির ঘটনাটা ছিল। বাট অফকোর্স মডার্ন টাইমসের মধ্যে আমাদের ইকোনমিক স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আর প্রত্যেকটা দেশই রিয়েলাইজ করলো যে পয়সা, মানি, কারেন্সির প্রয়োজন আছে টু রেগুলেট দ্য মার্কেট। সো চুক্তির ধরনটাও তার সাথে সাথে চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইন্ডাস ভ্যালি থেকে নিয়ে আজ অবধি চুক্তি কিন্তু সবসময়ই ছিল। চুক্তির ডেভেলপমেন্ট বা ইভলিউশন নিয়ে যখন আমরা কথা বলি, তখন নেক্সট আসবে যে মেডিয়েভাল বা ভেদিক পিরিয়ডে চুক্তি কেমন ছিল। যেমন আমি বললাম যে চুক্তি নতুন বিষয় নয়, তো আমরা যদি আমাদের ভেদ, মনুস্মৃতি, তারপর আপনার ধর্মশাস্ত্র, এইসব যদি অনুচরণ করি, দেখতে পাবো যে চুক্তির কিন্তু বিভিন্ন ডিসকাশন আছে যেগুলি ওইগুলির মধ্যে দেওয়া আছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা মানে আমাদের প্রি হিস্টোরিক টাইমের মধ্যেও, ভেদিক টাইমসের মধ্যেও বাণিজ্যর তো প্রয়োজন ছিল, তার জন্য চুক্তি নিয়ে বিভিন্ন জিনিস আমাদের বেদের মধ্যেই লেখা আছে।
মেডিভেল আর বেদিক পিরিয়ডে যদি আরেকটু আমরা আগে যাই তখন আমরা বুঝতে পারবো যে সম্পত্তি নিয়ে যখনই মানুষের চেতটা বা চেতনাটা বেড়ে গেল তখন চুক্তি আইনের কিন্তু প্রয়োজনটা বেশি ফিল করা হলো। তখন মানুষ এইটাও দেখতে শুরু করলো যে একজনের চুক্তিতে ঢোকার জন্য তার যোগ্যতা আছে কি না, সে আইনিভাবে তার মধ্যে কোনো প্রবলেম যদি থাকে তাহলে সে চুক্তিতে ঢুকতে পারবে না। এইসব জিনিস কিন্তু আমাদের বেদিক বা মেডিভেল পিরিয়ডেই কিন্তু ডিসকাশন হওয়া শুরু হয়ে গেছিলো। অনেক সময় পরিবারের প্রধানকে যে অধিকার দেওয়া হতো যে সে ডিসিশন নেবে যে সম্পত্তির সাথে কী হবে, এইগুলিও কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো না কোনো জায়গায় চুক্তি নিয়ে এগুলির কথা অলরেডি বলা হয়েছে। আজকে আমরা যখনই একটা মানুষের কম্পিটেন্সি বা যোগ্যতা নিয়ে কথা বলছি, ভারতীয় চুক্তি আইন খুব ক্লিয়ার সেকশন 11 আমরা পরবর্তী ডিসকাশনে ডিসকাস করব পরবর্তী লেকচার্সের মধ্যে, যে কম্পিটেন্সি টু এন্টার ইনটু এ কন্ট্রাক্টটা খুব গুরুত্বপূর্ণ। যে একটা মানুষের বয়স 18-র চেয়ে বেশি হওয়া বা একটা মানুষের সাউন্ড মাইন্ডেড বা সুস্থ মানসিক অবস্থায় থাকাটা খুব প্রয়োজনীয় টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ এ কন্ট্রাক্ট। তার জন্য আমরা বুঝলাম যে বেদিক টাইমসেই কিন্তু এইগুলি জিনিসের রিয়েলাইজেশনটা হয়ে গেছিলো। তারপর আসলো মেডিভেল পিরিয়ড। মেডিভেল পিরিয়ড বা যেহেতু এটা মিডিল এজ বলা হয়, এখানে কিন্তু কন্ট্রাক্ট বা চুক্তির গভর্ন করার জন্য দুটো ফ্যাক্টরকে মেনলি ইম্পর্টেন্স দেওয়া হলো। ফার্স্ট হলো এথিক্যাল ফ্যাক্টর বা নৈতিক ফ্যাক্টর, সেকেন্ড হলো গিয়ে ইকোনমি ফ্যাক্টর বা অর্থনৈতিক ফ্যাক্টর। এই দুটোই ফ্যাক্টর দিয়ে ট্রান্সফার অফ প্রপার্টি, যে কোনো সার্ভিস দেওয়া বা যে কোনো জিনিস যেখানে আমাদের কোনো কমার্শিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে সেটাকে রেগুলেট করা হলো। সো মেডিভেল পিরিয়ডের মধ্যেও চুক্তি কিন্তু আরেকটু ডেভেলপড হয়ে গেল। মেডিভেল পিরিয়ড কিন্তু যখন চলছিল তখন কয়েকটা জিনিসের মধ্যে ফোকাসটা বেশি ছিল চুক্তি আইনের। যেমন কিছু কিছু চুক্তিকে বলা হলো যে সেটা বাতিল হয়ে যাবে বা ইম্প্যাক্ট অফ দোজ কন্ট্রাক্ট উইল বি ভয়েড। তখন কিছু কিছু জিনিস এমন রিয়েলাইজ করা হলো যে হচ্ছে যেটা চুক্তির জন্য ঠিক নয়। যেমন ফলোয়িং কন্ট্রাক্টকে বলা হয়েছে সেটা ভয়েড হবে, এটা মেডিভেল টাইমসের কথাই বলছি। প্রথমে তো রাতে ঘটিত চুক্তিগুলি, যে কোনো চুক্তি যেটা রাতে হচ্ছে বা রাত্রে হচ্ছে সেটাকে কিন্তু ভ্যালিড মানা হলো না। দ্বিতীয়ত কন্ট্রাক্ট যেটা এন্টার করা হচ্ছে কোনো একটা ঘরের ভিতরের অংশতে গিয়ে, যে কোনো চুক্তি যেটা ঘরের কোনো ভিতরের অংশতে করা হচ্ছিল তখন এটাকেও কিন্তু বলা হলো যে এটা বাতিল হয়ে যাবে। তৃতীয়ত যদি বনের মধ্যে বা ফরেস্টের মধ্যে কোনো চুক্তি হচ্ছে সেটাকেও বাতিল বলা হয়েছে। আর চতুর্থত কোনো সিক্রেট বা গোপন জায়গার মধ্যে যদি কোনো চুক্তি করা হচ্ছে তো এই চারটি চুক্তিকে মেডিভেল পিরিয়ডে ভয়েড বলা হয়েছে বা বলা হয়েছে এগুলি চুক্তির কোনো ভ্যালিডিটি নয়। এই চারটি বিষয় নিয়ে যে বললাম এটাকে আর একটু এক্সপ্লেন করে বললে যে এগ্রিমেন্ট উইচ ওয়াজ মিন টু এন্ড ভায়োলেন্স, এগ্রেশন অ্যান্ড আনরেস্ট, এইরকম কোনো এগ্রিমেন্ট যেগুলি করা হয়েছে মেডিভেল পিরিয়ডকে কিন্তু বলা হয়েছে যে এগুলি ভয়েড বা বাতিল। তদ্রূপ যদি কোনো কন্ট্রাক্ট করা হয়েছে যে ঘরের মধ্যে খাওয়া, বিয়ের মধ্যে খাওয়া হবে, হ্যাঁ, তো এইগুলির ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে এটা সিক্রেট কোনো অপশন করা হচ্ছে তাই এটা বাতিল হবে। তো কোনো চুক্তির যদি উদ্দেশ্যটা থাকে যে সরকারের বা গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে কাজ করা, সেইগুলি সব চুক্তিকে কিন্তু বাতিল বলা হয়েছে। তারপর আমরা চলে আসলাম ইসলামিক ল বা ইসলামিক আইনের মধ্যে চুক্তি কী করে ডেভেলপ করলো। খুব ইন্টারেস্টিংলি কোরআনের মধ্যেই চুক্তির বিষয়টাকে কিন্তু খুব বিস্তারিতভাবে ডিসক্রাইব করা হয়েছে। প্রথম থেকেই কিছু কিছু শব্দ কোরআনের মধ্যে আছে বা আরবি ওয়ার্ডস আছে যেগুলিকে আমরা বলতে পারি যেগুলি চুক্তিকে সাফাইজ করছে। যেমন প্রস্তাবকে ইজাব বলা হয়, গ্রহণকে কবুল বলা হয়। এইসব শব্দ কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কন্ট্রাক্ট বা চুক্তির কি ডিসকাশনটা কিন্তু কোরআন বা এনশিয়েন্ট ইসলামিক ল থেকেই ছিল। ইসলামিক লতে চুক্তির যদি আমরা এক্সাম্পলসগুলি বুঝতে চাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে কী করে ইসলামিক লতে চুক্তি কাজ করছে। খুব সাধারণ এক্সাম্পল হবে নিকাহ বা বিবাহ, যেটা ইসলাম আইন মতে মানা হয়। নিকাতে যে ছেলেটি থাকবে সে প্রস্তাব দেবে আর তার গ্রহণ করার পর বা অ্যাকসেপ্টেন্স করার পরেই একটা নিকাহ ভ্যালিড হয়। আর নিকার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো কনসিডারেশন, হলো গিয়ে মেহের যেটা দেওয়া হয়। তো মেহেরের ভিত্তিতে যেহেতু নিকাহ হচ্ছে তো আমরা বুঝতে পারি যে এইখানে পুরোপুরি চুক্তির সবগুলি ইনগ্রিডিয়েন্টসই আছে। তাই আমরা বলতে পারি যে ইসলামিক লতে কন্ট্রাক্ট বা চুক্তিকে খুব এক্সপ্লিসিটলি এক্সপ্লেন করা আছে। এখন আমরা চলে আসি
নেক্সট ডেভেলপমেন্ট বা ইভলিউশন অফ কন্ট্রাক্ট লর দিকে, যেটা হয়েছিল কলোনিয়াল রুলের টাইমে। এই হলো গিয়ে ফেজ যেখানে ভারতীয় চুক্তি আইন অ্যাকচুয়ালি শেপ করেছে। বিকজ সারপ্রাইজিংলি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের যদি আপনি ইয়ার অফ এনাক্টমেন্টটা দেখেন, এটা হলো 1872, মানে 1872-এর পর আমরা কিন্তু খুব বেশি পরিবর্তন করিনি। দ্যাট মিনস খুবই ফিনিশভাবে বা খুব সিস্টেম্যাটিকভাবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টকে এনাক্ট করা হয়েছিল, যেটার কারণে আমরা আফটার ইন্ডিপেন্ডেন্সও সেম অ্যাক্টকেই অলমোস্ট অ্যাকসেপ্ট করেছি। এখন কলোনিয়াল রুল এর মধ্যে আমরা একটা জিনিস তো খুব স্পষ্ট আমাদের কাছে, যে 18 আর 19শো সেঞ্চুরিতে ওরা বেসিক্যালি এসেছিল স্পাইসের ব্যবসা করতে, কিন্তু এই ট্রেডের থ্রুতে যখন ওরা এলো তখন ওরা বুঝতে পারলো যে না, ইন্ডিয়াতে ওরা ধীরে ধীরে ওরা ডমিনেট করতে পারবে, যেটা ওরা করলো। কিন্তু চুক্তি ট্রানজ্যাকশনসগুলির অনেক স্কোপ আছে, সেটা ওরা বুঝে খুব শীঘ্রই ওরা কিন্তু ভারতীয় চুক্তি আইনকে এনাক্ট করিয়ে ফেললো ইন্ডিয়াতে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট তখন অফকোর্স ইট ওয়াজ এনাক্টেড বাই ইংলিশ ট্রিটি ল। এই অ্যাক্টের মধ্যে কিন্তু বেসিক্যালি পুরো সম্পূর্ণ কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আজকে আমরা পড়ি 1872, ওইটার কিন্তু আপনি প্রেজেন্সটা পাবেন। সেই ব্রিটিশ ট্রেডের মধ্যেই ক্লিয়ারলি বলা আছে কোন চুক্তি লিগ্যাল, কোন চুক্তি বাতিল, কোন চুক্তি ভয়েড, বা যদি কোনো চুক্তির মধ্যে কি বিষয় হলে চুক্তিটার বাতিল থাকবে না, এগুলি ক্লিয়ারলি এই কলোনিয়াল রুলের টাইমের মধ্যেই দেওয়া আছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারি যে ব্রিটিশ গভর্নমেন্ট ইন দ্য ইয়ার 1872 জাস্ট রেগুলেট করেছে নতুন একটা আইনকে, বাট তখন ওদের ট্রিটির মধ্যেই অলমোস্ট সবগুলি জিনিসকেই ভালোভাবে ওরা ডিসকাস করে দিয়েছিল। এখন আমরা চলে আসি কি করে চুক্তি আইন ডেভেলপ করলো, যেটা আজকে আমরা পড়ছি, ভারতীয় চুক্তি আইন বা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এখানে 2-3টা জিনিস যেটা গুরুত্বপূর্ণ। প্রথমে হলো ডেট অফ এনাক্টমেন্ট। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ওয়াজ এনাক্টেড অন 1 সেপ্টেম্বর 1872। এই ডেটের পর থেকে আমরা আমাদের পুরো কমার্শিয়াল ট্রানজ্যাকশনকে বা চুক্তিকে লিগ্যাল বাইন্ডিংস দিয়ে দিলাম। এখানের মধ্যে আরেকটা জিনিস আমি আগেই বলে দিলাম যে কন্ট্রাক্ট লকে আমরা দুভাগে ডিভাইড করতে পারি। ফার্স্ট পার্ট হলো সেকশন নাম্বার 1 to 75, যেখানে বেসিক রুলস দেওয়া আছে কিভাবে চুক্তি গভর্ন হবে বা চুক্তি করার জন্য কি কি জিনিসের প্রয়োজনীয়তা আছে। 75-এর পর যেগুলি চুক্তি নিয়ে ডিসকাশন হবে বা আমি আমার লেকচার সিরিজেও করব, সেগুলি হলো স্পেশাল কন্ট্রাক্ট। তো স্পেশাল কন্ট্রাক্টের মধ্যে যেমন কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি, কন্ট্রাক্ট অফ বেলমেন্ট, কন্ট্রাক্ট অফ এজেন্সি, এইগুলি হলো গিয়ে স্পেশাল কন্ট্রাক্টের কিছু প্রকার। তো এইগুলি থেকে আমরা বুঝতে পারবো যে চুক্তি আইনের কি করে ইম্পর্টেন্সটা আছে আর কি করে এটা ইউজ হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে বেসিক্যালি ডেভেলপমেন্ট অফ কন্ট্রাক্ট লটা এইভাবে ইন্ডিয়াতে হলো যে প্রথমত মুভেবল ইমুভেবল প্রপার্টি যখনই বোঝা গেছে তখন বিভিন্ন জিনিসকে ক্লিয়ার করে দেওয়া হলো। আর ভারতীয় চুক্তি আইন পুরোপুরি কন্ট্রাক্ট বা চুক্তির প্রবেশ করার থেকে একটা চুক্তি ডিসচার্জ হওয়া অবধি প্রত্যেকটা জিনিসকে রেগুলেট করে দিল ভারতীয় চুক্তি আইন। তার মধ্যে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনিশনস নিয়ে এখন দেখে নিচ্ছি যে কন্ট্রাক্টের কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশনস আছে যেগুলি থেকে আমাদের কন্ট্রাক্ট বুঝতে আরেকটু সুবিধা হবে। তো চুক্তি আমি এখন অবধি যেগুলি এক্সাম্পল দিলাম আমি শিওর যে অনেকটা ক্লিয়ারিটি চলে এসছে। তাও লিগালি যদি আমরা ডেফিনিশন দেখি, সেকশন 2H অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে কন্ট্রাক্ট বা চুক্তির ডেফিনেশন দেওয়া আছে। বলা আছে যে এনি এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট, মানে যে কোনো একটি প্রতিশ্রুতি বা যে কোনো একটি এগ্রিমেন্টে যখনই আমরা লিগ্যাল বা আইনি বাধ্যতামূলক কোনো কন্ডিশনস লাগিয়ে দিচ্ছি বা আইন যখন এটাকে রেগুলেট করছে তখন ওই এগ্রিমেন্টটাকে চুক্তি বলা হবে। মানে আমি আগেই বললাম যে বেআইনি কোনো এগ্রিমেন্ট, বেআইনি কোনো প্রতিশ্রুতি কন্ট্রাক্টের মধ্যে কনভার্ট হতে পারে না। আরেকটি এক্সাম্পল এখানের মধ্যে যদি আমরা দিতে যাই যে কন্ট্রাক্ট উইচ ইজ নট এনফোর্সেবল বাই ল ইজ নট আ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, মানে ওইটা ভয়েড হয়ে যাবে। এক্সাম্পল যে কোনো আনলফুল বা ইলিগাল এগ্রিমেন্ট আপনি উঠিয়ে নেন, ওইটাতে আমরা বুঝতে পারবেন যে এগুলি এগ্রিমেন্ট হবে না। তো একটা জিনিস তো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে কোনো প্রমিস, যখন আমরা কোনো একটা প্রমিস বা প্রতিশ্রুতি দেই যে আমি কোনো একটা কাজ করব বা কোনো একটা কাজ করব না, সেটা হলো গিয়ে ইনিশিয়াল পার্ট অফ কন্ট্রাক্ট, বা আমরা বলতে পারি যে কোনো চুক্তির জন্য সেটা হলো গিয়ে প্রথম ইনিশিয়েশন বা স্টার্টিং পয়েন্ট। তো আমরা সেকশন 2H যে ডেফিনেশন দেখছি সেই ডেফিনেশনসে আমরা জাস্ট বুঝতে পারছি যে কন্ট্রাক্ট বা আমরা যে চুক্তি বলছি সেটা কি করে ডেভেলপড হচ্ছে
with various components being fulfilled. গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমরা বুঝতে পারি যে ডেফিনেশন থেকে দুটো জিনিস বেরিয়ে আসছে। প্রথমত চুক্তি দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে। প্রথম একটি চুক্তি যেটাকে আমরা এগ্রিমেন্ট বলে থাকি, প্লাস প্রতিশ্রুতি বা প্রমিস উইচ ইজ এনফোর্সেবল বাই ল, মানে যে কোনো একজন ব্যক্তিকে একটি প্রতিশ্রুতি দিতে হবে আর সেই প্রতিশ্রুতিকে আরেকজনকে কিন্তু গ্রহণ করতে হবে। এই দুটো জিনিস যখন কমপ্লিট হবে তার মধ্যে যদি আরও বিভিন্ন জিনিস থাকছে তখন সেই জিনিসটাকে আমরা চুক্তি বা কন্ট্রাক্ট বলতে পারি। এই রিলেশনে আমরা আরেকটু যদি ক্লিয়ারলি বুঝতে চাই তো আমরা বলতে পারি যে যদি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি, যে যদি আমরা এই ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা ডিডিউস করি তখন চুক্তি ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছি এখানে আমরা, প্রস্তাব প্লাস গ্রহণ, মানে গোটিয়ে জিনিসটা যখন টোটাল হচ্ছে তখন গিয়ে সেটা চুক্তি হবে। যে কোনো চুক্তি যেখানের মধ্যে প্রস্তাব থাকবে আর প্রস্তাবটাকে গ্রহণ করা হবে তখনই এটা চুক্তিতে কনভার্ট হবে বা কন্ট্রাক্টে কনভার্ট হবে। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা কন্ট্রাক্টের জন্য দুটি অবশ্য জিনিস হলো, একটা হল কি প্রস্তাব আর সেই প্রস্তাবটা গ্রহণ করা। তো একটি পার্টি যদি কোনো প্রপোজাল বা অফার দেয় আর সেই অফারটাকে যদি অ্যাকসেপ্টেন্স করা হয় আরেকটা পার্টি দিয়ে তখনই কন্ট্রাক্ট পসিবল। সো এইটা থেকে আমাদের কন্ট্রাক্ট নিয়ে আরেকটু ক্লিয়ারিটি হয়ে গেল যে আমরা চুক্তি বা কন্ট্রাক্ট বলতে কি বুঝি। আমাদের এই লেকচারের লাস্টের ফেজে চলে এসেছি, তো আমরা এই লেকচার শেষ করার আগে কিছু জিনিস ক্লিয়ারলি বুঝে নিই যেটা আমাদেরকে সামনে যেগুলো লেকচারগুলি বুঝতে আর একটু ক্লিয়ারিটি দেবে। প্রথমত এই যে আমরা এত সব জিনিস নিয়ে বললাম, কিছুটা ক্লিয়ারিটি আমাদের হয়ে গেছে যে চুক্তিকে ভ্যালিড করতে কিছু জিনিসের প্রয়োজন আছে, তাই তো। সেকশন 10 বা ধারা 10 ভারতীয় চুক্তি আইন 1872-এর মধ্যে এই সব জিনিসের অনুসরণ করা আছে। সেকশন 10 বলছে all contracts are contracts if they are entered into by a free consent of the parties competent to contract for legal consideration and with a legal purpose। মানে এখানে আমরা বুঝতে পারছি যে সমস্ত চুক্তিগুলি যদি চুক্তি হতে হয় সেগুলি চুক্তির জন্য প্রত্যেকটা পক্ষর বা পক্ষগুলির সম্মতি, সেদের বিবেচনা, আইনি বিবেচনা অবশ্যই, আইনি উদ্দেশ্য আর ওদের মধ্যে এই যে পুরো বিষয়টা হলো সেটির ঘোষণা করতে হবে যে এটা কোনো ভয়েড কন্ট্রাক্ট না, তখনই আমরা বলতে পারি যে এই চুক্তিটাকে একটা কন্ট্রাক্ট বলা হবে। তো বেসিক্যালি সেকশন 10 আমাদেরকে এইসব এলিমেন্টস বলছে, যেগুলি এলিমেন্টস থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কোন চুক্তিকে আমরা ভ্যালিড বলবো। তো চুক্তির জন্য আমরা বলতে পারি যে এই 9টা জিনিস হয়ে গেলে একটা চুক্তি এসেনশিয়াল এলিমেন্টস বা যেগুলি ওর প্রয়োজনীয় ও উন্নয়ন জিনিস আছে এগুলি ফুলফিল হয়ে যাবে। প্রথমত প্রস্তাব এবং গ্রহণতা, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। এর জন্য একটি ব্যক্তিকে অফার দিতে হবে, আরেকটি ব্যক্তিকে সেই অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটা হল কি আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড, বৈধ হতে হবে। বৈধ বস্তু মানে যে কোনো চুক্তি বানানোর জন্য লফুল অবজেক্ট হওয়াটা খুব প্রয়োজনীয়। আমি আগেই বললাম যে যদি কোনো বেআইনি অবজেক্টের জন্য কোনো চুক্তি করা হয় সেই চুক্তি ভ্যালিড হবে না। তৃতীয়ত হলো চুক্তি বাতিল ঘোষণা যাতে হয় না, মানে যে কোনো এগ্রিমেন্ট যেটা এক্সপ্লিসিটলি ভয়েড আগের থেকেই সেটা কিন্তু কন্ট্রাক্টের জন্য ভালো নয় বা ওইটাকে কন্ট্রাক্ট মানা হবে না, এইটাও কিন্তু সেকশন 10-এই বলা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়ালস। চতুর্থ হলো আপনার আইনি সম্পর্কে তৈরি করা, মানে there was an intention to create a legal relationship। যে কোনো চুক্তির একটি কিন্তু প্রয়োজনটা থাকতে হবে যে লিগাল রিলেশন এস্টাবলিশ করা হবে। আজকে একটা স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো চুক্তি পসিবল? আনসার কিন্তু না। আমরা এটা পরবর্তী ডিসকাশনের মধ্যে দেখব কিছু কেসের হেল্প নিয়ে, যেখানে বুঝতে পারবো যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো প্রতিশ্রুতি যেটা দেওয়া হয় সেটাই কিন্তু চুক্তির মাধ্যমে আনা যাবে না। তো স্বামী যদি ওয়াইফকে বা স্ত্রীকে কোনো প্রতিশ্রুতি বা প্রমিস দেয় আর সে যদি ফুলফিল না করতে পারে, ওয়াইফ কিন্তু সেই প্রতিশ্রুতির জন্য কোর্টে যেতে পারে না যে স্বামী আমার সঙ্গে এই প্রমিসটা ফুলফিল করলো না, সো দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন ভায়োলেটেড। এইটাও কিন্তু ক্লিয়ারলি বলা আছে আমাদের চুক্তি আইনে। নেক্সট হলো আপনার ফ্রি অ্যান্ড জেনুইন কনসেন্ট, যেটাকে আমরা
একদম স্বাধীন সম্মতিও বলতে পারি। স্বাধীন সম্মতি বলতে যে যখন চুক্তিটা হয়েছে তখন ব্যক্তি যখন সে সম্মতি বা কনসেন্টটা এক্সপ্রেস করেছে সেটা কিন্তু কোনোভাবেই ইনফ্লুয়েন্স ছিল না কোনো অন্য দিকে। মানে আজকে যদি জবরদস্তি বা কোনো আনডিউ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা মিসরিপ্রেজেন্টেশন, ভুল, ভ্রান্তি এইসবের মাধ্যমে যদি সম্মতিটা নেওয়া হয় বা এইসব ভ্রান্তির জন্য যদি কেউ সম্মতি দেয়, এই সম্মতিকে কিন্তু আমরা স্বাধীন সম্মতি বলতে পারি না বা ফ্রি কনসেন্ট বলতে পারি না। তো ফ্রি কনসেন্টের জন্য এইসব বেসিক নেসেসিটিস যেগুলি ফুলফিল করা উচিত। স্বাধীন সম্মতির পর চলে আসলাম আমরা। নেক্সট হলো আপনার ক্যাপাসিটি অফ পার্টিস বা পক্ষগুলির ক্ষমতা। আজকে আমি আগেই বললাম যে সেকশন 11-এর মধ্যে বিস্তারিতভাবে বলা আছে যে কোন মানুষ কন্ট্রাক্ট করতে এলিজিবল। আজকে কম্পিটেন্সি অফ পার্টিস বুঝতে আমরা কি বুঝি? প্রথমে তো এজ। তো আমরা একটা কেস নিয়ে নেক্সট লেকচার ডিসকাস করব, মোহিনী বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, যেখানে স্পষ্টভাবে কোর্ট বলে দিয়েছে যে যে কোনো মাইনর যদি কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হয়ে যাবে শুরুর থেকেই। মানে কি, একটি মাইনর বা একটি নাবালিক শিশু যার বয়স 18 না, সে কিন্তু চুক্তিতে ঢুকতে পারে না। এটা ক্লিয়ারলি বলা আছে। এটা হলো গিয়ে ফার্স্ট কম্পিটেন্সির রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো গিয়ে যে আনসাউন্ডনেস অফ মাইন্ড, যে একটা ব্যক্তির সাউন্ড মাইন্ডের হতে হবে। নেক্সট আমাদের রিকোয়ারমেন্ট হলো আপনার যে পসিবিলিটি অফ পারফরমেন্স, সম্ভাবনা আছে কি না যে প্রতিশ্রুতি মানে এই ফুলফিল করা যাবে, এইটা হলো গিয়ে আরেকটা। আর লাস্ট হলো গিয়ে আপনার বৈধ বিবেচনা বা লফুল কনসিডারেশন, তার সাথে কিছু লিগ্যাল ফর্মালিটিস থাকছে। তো উইথ অল দিস আই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য ফার্স্ট লেকচার। এই লেকচার থেকে আমরা বিভিন্ন জিনিস বুঝতে পারছি আর প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে ভারতীয় চুক্তি আইন বুঝতে। আশা করি আপনাদের কিছুটা ক্লিয়ারিটি হবে এই লেকচার থেকে আইন বুঝতে, আর চুক্তি আইন কি করে ইভলভ হয়েছে, আর চুক্তি আইনের বিভিন্ন ইম্পর্টেন্ট কনসেপ্টস কি। নেক্সট লেকচারে আমরা পরবর্তী ডিসকাশন করব। থ্যাংক ইউ। Hi, I'm Chitwan Lalji, a PhD student of Health Economics under the supervision of Dr. Debayan Pakrashi from the Department of Humanities and Social Sciences, IIT Kanpur. In one of my essays, I'm interested in understanding the relationship between consumption of fruits and vegetables and various health indicators. Health indicators, both subjective and objective health indicators like mental health, self-assessed health, various measures of blood pressure and various measures of cholesterol. Measures of blood pressure like systolic and diastolic BP, you have your incidence of high BP, MAP and incidence of high MAP. And as far as cholesterol is concerned, I have tried to concentrate more on total cholesterol, good cholesterol and incidence of high cholesterol. Now before I go on to what have been my major contributions and various policy implications, I would like to briefly tell you about the policy initiatives of WHO and various countries. The WHO, that is the World Health Organization, it started with a campaign of 5 a day. That is, you should have 5 portions of fruits and vegetables per day. That would be approximately, you could say, 400 grams of fruits and vegetables. Now, a portion, before we go further, I'll just tell you what exactly is a portion. One portion is equivalent to a medium-sized apple, or one small glass of fruit juice, which is approximately 150 milliliters, and maybe 3 teaspoons of vegetables. So, the WHO went with a 5 a day campaign, which was further taken up by various countries. Countries like UK, Netherlands, Germany, Norway, they adopted the 5 a day policy, while some went for expansionary dietary policies like France, Australia, Canada, Denmark. So, for example, Australia, it went for 2+5 policy, in which it said that you should consume 2 portions of fruits and 5 portions of vegetables per day. And USA went for a policy of fruits and vegetables more matters. That is, you must consume more and more fruits and vegetables. Now, irrespective of these expansionary dietary policies and dietary propagations, it has been found that only 28% of women and 25% of men, they actually meet the recommended dietary norms of 5 a day portion.
So the major contribution of my work is firstly to find an association between fruits and vegetables, whether there exists a relationship between fruits and vegetables and health indicators, and if they exist, whether due to heterogeneity in the data, so I will be doing it according to age, by gender and by your weight. So apart from that, I will go for policy recommendations, in which I am basically studying how much fruits and vegetables matter. Apart from that, which type matters more. So for that, I have taken data from the Health Survey of England. Health Survey of England is an annual survey which takes data, which conducts information regularly on demographic and socioeconomic characteristics. You have your lifestyle behaviors, like an individual smokes or doesn't smoke, alcohol consumption, you have your sedentary and physical activities, and you have various health indicators also which have been collected. Before I go on to what exactly is my research, I would like to concentrate more on fruits and vegetables, like what kind of questions were asked in the survey. Questions like, what kind of fresh fruit do you eat? Did you eat any dried fruit yesterday? Don't count dried fruits in cereals, cakes. Apart from that, for vegetables, they asked how many tablespoons of vegetables did you eat yesterday? So approximately after this whole survey was conducted, data was converted into portions of fruits, and like for example, 3 tablespoons of vegetables is equivalent to 1 portion. So data was converted and provided to the users, that is us, from the UK Data Health Survey. So the major contributions of my paper is that I found a strong negative association between intake of fruits and self-assessed health, then various measures of blood pressure like mean arterial pressure, high mean arterial pressure, high blood pressure, systolic and diastolic BP, and your total cholesterol. Apart from that, I have found a strong positive association between consumption of vegetables and good cholesterol. So it is recommended in a way that if you want to control your blood pressure, you must consume more and more fruits. And as far as vegetables are concerned, they impact your good cholesterol. Apart from that, I went in for a falsification test. A falsification test is basically conducted to know whether the model that you have adopted and the conclusions that you are drawing are not spurious. So if a falsification test is done to know, in a way it is tested by seeing an indicator, a health indicator which is not being impacted by your consumption of fruits and vegetables, and then we see whether there is significant result or not. If there is no significant result, that means your model is good and your results are non-spurious. So what we did is, for falsification test, we took ear complaints and infectious diseases. Now ear complaints, like if you are deaf since birth or you have some kind of imbalance, body imbalance, that is not being impacted by your consumption of fruits and vegetables, and we did find insignificant results. Apart from that, infectious diseases like HIV, AIDS, etc., we found similar insignificant results, indicating that our results are non-spurious. Apart from that, we went, since there was a lot of heterogeneity in the data, like by gender, by age and by weight, we did the regression analysis. We found results which stated that as far as fruits are concerned, it impacts a male's health more than a female's health. So it is basically said a man should consume more fruits to impact his health, whereas as far as vegetables are concerned, they impact a woman's health more. But this has been only seen as far as cholesterol is concerned, the various measures of cholesterol like total cholesterol, good cholesterol and your incidence of getting high cholesterol. Now after this, we went in for a policy implication, and in the policy implication we tried to find 2 policy implications: what matters and exactly how much portion matters. So as far as how much portion matters, we have found that on an average 5 or more portions of fruits impact your overall health, that is your self-assessed health, your MAP, your incidence of high MAP and incidence of high BP. But if you want to have a good mental health, so you can optimize your mental health by consuming 3 or 4 portions of fruits as well. And similarly, as far as self-assessed health and total cholesterol is concerned, an individual must consume 4 to 5 portions to optimally have the impact of consumption of fruits. Apart from that, vegetables have had a very little impact on your health. It only impacts your incidence of getting high MAP
and high BP, and it's seen that only it impacts when you consume 5 or more portions of fruits. So an optimum consumption of 5 or more portions of fruits and vegetables are recommended, but fruits have a more impact on your overall health, on various measures like self-assessed health, mental health, your various measures of blood pressure and various cholesterol levels. Another thing that we find is which type of fruit matters. It has been seen that all size fruits, they impact your self-assessed health, your systolic and diastolic blood pressure, your mean arterial pressure, your high BP and incidence of getting high MAP and high cholesterol. But we find that as far as frozen fruits or canned fruits are concerned, they help in regulating your incidence of getting high MAP or high BP, but it has a trade-off. That means there is something negative happening. It reduces the good cholesterol in your body. Apart from this, if you have an incidence of getting high cholesterol, it is recommended that you must consume fruit juices because it has a impact in reducing your probability of getting high cholesterol. And dried fruits, they impact your self-assessed health. As far as vegetables are concerned, very little impact has been seen. It has only been seen in case of portion of salads and its association with self-assessed health. Another thing that they have seen is vegetables in composite, they have an association with good cholesterol. So overall, my research basically says that there is an association between consumption of fruits and vegetables and various health indicators, and it is highly recommended that an individual, in order to be healthy, must consume 5 or more portions of fruits and 5 or more portions of vegetables per day, but fruits have a more impact on your overall health. Apart from that, all size fruits, they have a better impact on your overall health, your mental health, various measures of blood pressure and cholesterol. So, thank you.